সব মিলে আপনার দৃষ্টিতে কেমন গেল এই 180 দিন? ধন্যবাদ মান্না ভাই আপনাকে। প্রথম কথা হচ্ছে যে 180 দিন পরে 6 মাসের মাথায় বা পূর্ববর্তী সময়গুলোতেও আমার কাছে মনে হয় না যে এখন যারা সরকার চালাচ্ছেন তাদের অন্তত অধিকাংশই তারা মাথায় রাখেন যে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে একটা গণতন্ত্র পরায়ণ গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণতন্ত্র পরায়ণ গণ অভ্যুত্থান বলতে আমি বলতে চাইছি যে একটা কোনো গণ অভ্যুত্থানকে সংগঠিত করা যায় না, গণ অভ্যুত্থান হয়ে ওঠে, আপনি নিজে আমার চাইতে ভালো বুঝবেন। এবং কোনো একটা স্বৈরতান্ত্রিক প্রশাসন বা সরকার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন সকল শ্রেণীর মানুষ রাস্তায় নামে, তারা সবাই দেশের কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, এমন কথা কোনো বাস্তবতা নাই। এটা কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের অভ্যুত্থান ছিল না, জনগণের অভ্যুত্থান ছিল। সেখানে কর্মীরা ছিলেন, কর্মীরা অনেক সংগঠকের ভূমিকা পালন করেছেন, নিঃসন্দেহে তাদের স্যাক্রিফাইসও আছে। কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন একটা সরকারের পতন ঘটে, এক্সকিউজ মি, এবং সেখানে যখন হাজারের উপরে তরুণ তরুণী, বৃদ্ধ কিংবা নারী পুরুষ শিশুর মৃত্যু ঘটে, কয়েক হাজার যখন পঙ্গুত্ব বরণ করে, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এবং তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয়, ঔচিত্যমূলক কথা হচ্ছে তাদের মনে রাখা দরকার যে কাদের রক্তের উপর দাঁড়িয়ে এবং কাদের পঙ্গুত্ব, কাদের নিপীড়ন নির্যাতনের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। এটা এই কারণে মনে রাখা দরকার যে পুরো 15 বছর, তারও আগে 15 বছরের সংগ্রাম হলেও পুরো সংগ্রামটার মধ্যে বিএনপির নিজের, অপরাপর রাজনৈতিক দলগুলোর, সমাজের বিভিন্ন অংশের এবং সর্বশেষ যে তরুণ তরুণী রাজনীতি গণ অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন এবং যারা এখনও বেঁচে আছেন হাজার হাজার, তাদের আকাঙ্ক্ষার পরিপূরক একটা কর্মকাণ্ড পরিচালিত হওয়া হচ্ছে সরকারের দায়িত্ব এবং দায়। সেই ক্ষেত্রে সব পার্টি মিলে কারোর কিছু কিছু ব্যতিক্রমী নোট অফ ডিসেন্ট ছাড়া একটা চার্টারও হয়েছিল যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং অর্থনীতির কী ধরনের গণতান্ত্রিক রূপান্তর সংগঠিত হবে। আপনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে সেগুলো নিয়ে বিতর্ক আছে বা বিতর্ক হয়েছে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাধারণভাবে অতীতের দিনগুলোর সঙ্গে যে পদ্ধতিতে রাজনীতি, রাষ্ট্র পরিচালিত হচ্ছে, জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে, তার মধ্যে কোনো মৌলিক পরিবর্তন গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের সঙ্গে যেভাবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো, তার সঙ্গে এখন যেভাবে পরিচালিত হচ্ছে তার কোনো মৌলিক পার্থক্য নাই। কিছু কিছু ইনিশিয়েটিভ হয়েছে সংস্কারের, কিন্তু আপনি লক্ষ্য করুন যে এখনো পর্যন্ত বাংলাদেশের যে মন্ত্রিপরিষদ, যে সরকার, সেইটা সেই যে 1972 সালের সংবিধান প্রণীত হয়েছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি যত বড়ই হন না কেন, অর্থাৎ সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত আছে প্রধানমন্ত্রীর কাছে। বাকশাল আমলে পরবর্তীকালে কেন্দ্রীভূত হয়েছিল প্রেসিডেন্টের কাছে, সামরিক শাসকদের আমলে হয়েছিল প্রধান সামরিক আইন প্রশাসকের কাছে, তারপরে বিএনপি এবং আওয়ামী লীগের আমলে আবার এটা প্রধানমন্ত্রীর কাছে। অথচ গণ অভ্যুত্থানের একটা অন্যতম প্রধান দাবি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য তৈরি, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা। কিন্তু তার কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখছি না। এবং তারা মুখে যে সমস্ত কথাবার্তা বলেছে, নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে, সংস্কারের চার্টারের মধ্যে বলেছে, সেগুলো আমরা পরিষ্কারভাবে কোনো গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারিম পর্যায়ে প্রফেসর ডক্টর ইউনূসের সময়ে যে দু একটা আইন হয়েছিল, যেমন ধরুন রাষ্ট্রের বিভিন্ন ব্রাঞ্চের ক্ষমতার পৃথকীকরণ, সেই ক্ষেত্রে বহু বছর ধরে দেশের মানুষের, আইনজীবী সমাজের, বুদ্ধিজীবী সমাজের, বিভিন্ন রাজনৈতিক দলের দাবি
এবং বিচার কার্যের সঙ্গে যারা জড়িত তাদের অপ্রত্যক্ষভাবে তাদের দাবি ছিল নির্বাহী বিভাগ থেকে আপনার বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার ব্যবস্থা। সেখানেও আমরা দেখতে পেলাম যে সেই যে আইনটা বানানো হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করা হয়েছে, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, নতুনভাবে এখনো পর্যন্ত করা হয়নি। একটা সরকারকে রাজনৈতিকভাবে অ্যাকাউন্টেবল রাখবার জন্যে, অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত রাখবার জন্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখবার জন্য একটা রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান থাকে। এখানে যেমন অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, তথ্য কমিশন, এগুলো কিন্তু ঠিক নতুন করে তাদেরকে আরও এম্পাওয়ার করে মানুষের স্বার্থের পক্ষাবলম্বন করে অধিকারের সম্প্রসারণের মাধ্যমে শক্তিমান করে তোলার ব্যাপারে সরকারের কোনো আমি উদ্যোগ দেখছি না। এটা হচ্ছে সরকারি দলের দিক থেকে একটা অবস্থা, রাজনৈতিক দিক থেকে। অন্যদিকে এই মুহূর্তে সরকারিভাবে বিরোধী দল হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের রাজনীতির কথা আপনার আমার বলবার অপেক্ষা রাখে না, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি তারা এটা অবশ্য লুকায় না, তারা একটা ডানপন্থী রাজনৈতিক সংগঠন। তারা ধর্মীয় অনুশাসন চায়। যতক্ষণ পর্যন্ত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করতে না পারে তারা এই সিস্টেমের মধ্যে কাজ করে এবং তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে আমরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমাজের মধ্যে তাদের যে আধিপত্য ক্রমান্বয়ে তৈরি হচ্ছে। এইখানকার আমাদের সমাজের আবহমান কাল ধরে কতগুলি লোকায়ত মুসলিম সংস্কৃতি ছাড়াও অন্যান্য এখানে যে পারস্পরিক ধর্মীয় সহনশীলতার ব্যাপার, এগুলো ক্রমে ক্রমে খর্ব হচ্ছে।